হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর মডিউল সি এর ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট সম্পর্কে। এই অধ্যায়ে সংক্ষিপ্তভাবে অল্প সময়ে যতটুকু আমি কনসেপ্ট ক্লিয়ার করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আমি এই অধ্যায়ে কি কি শিখব? শর্ট নোটস থাকবে এনএফসিটি আর সিটি রেটস, ডিরেক্ট কোটেশন, ইনডাইরেক্ট কোটেশন, বিড আস্ক রেট, এসওএফআর, লিবর রেট। তারপর কিছু ব্রড কোশ্চেনের এর ভিতরেই অন্তর্ভুক্ত, সেগুলো হলো ডিফারেন্ট ডিফাইন এক্সচেঞ্জ রেট, রিজনস ফর এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনস, ডিফারেন্ট টাইপস অফ ফরেক্স ট্রেডস, ফরেক্স ট্রেডিং কি কি স্টেপস থাকে, ফরেক্স ট্রেডিংটা কি, ফরওয়ার্ড এন্ড ফিউচার মার্কেট, এসব বিষয়ে আমরা এখন শিখব। তাহলে আমরা প্রথমে জানি ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্সটা কি। ফরেন এক্সচেঞ্জ মার্কেট হলো এক দেশের সাথে অন্য দেশের যে মুদ্রা বা কারেন্সির যে কনভার্টিং, যে লেনদেন আদান প্রদান, সেটাই হলো মেইনলি ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স, যেখানে এক দেশের সাথে আরেক দেশের বিভিন্ন সিকিউরিটিজ ফরেন কারেন্সিস এর লেনদেন হয়। তাহলে কি কি ধরনের ফরেক্স মার্কেট হয়েছে সেগুলো আমরা এখন শিখি। যেমন ফরেক্স মার্কেট এখানে টিকা আকারে আসতে পারে, ব্রড কোশ্চেন আসতে পারে। যেমন স্পট, যদি পরীক্ষার টিকা আসে স্পট মার্কেট কি, ফরওয়ার্ড মার্কেট কি, ফিউচার মার্কেট কি, সেগুলো আপনারা লিখতে পারবেন। আবার ডিফারেন্স ইন ফরেক্স মার্কেট এসে থাকলে সেখানে আপনি এগুলো দিতে পারবেন। তাহলে স্পট মার্কেটটা হলো কি? স্পট মার্কেটটা হলো যেখানে কারেন্সির বা প্রাইসটা বা সিকিউরিটির ট্রানজাকশন ডেট ওই দিনে হয়ে থাকে। ইনস্ট্যান্টলি এই মার্কেটটা হয়ে থাকে, সিকিউরিটিটা লেনদেন বা কারেন্সির লেনদেনটা ইনস্ট্যান্টলি হয়ে থাকে। সেটেলমেন্টটা তখনই হচ্ছে ক্যাশের মাধ্যমে হয়ে থাকে। আর ফরওয়ার্ড মার্কেটটা হলো এটাও এক ধরনের স্পট মার্কেটের মতোই, কিন্তু এটার সেটেলমেন্টটা আপনার ফিউচারও হয়ে থাকে, ভবিষ্যতে হয়ে থাকে। দি ফরওয়ার্ড প্রাইস ইজ দ্য স্পট রেট প্লাস or minus the forward points. ফিউচার মার্কেট, ফিউচার মার্কেট ফিউচার মার্কেটই মার্কেট অনেক ফরওয়ার্ড মার্কেটের মতো, এখানে সেটেলমেন্টটা ফিউচারও হয়ে থাকে। তবে এখানে ইনভেস্টর তার সিকিউরিটি বা রিস্ক সম্পর্কে জানে যে লস হতে পারে, লাভও হতে পারে, বা লস হওয়ার যে এক্সেপ্টেড পসিবিলিটি সে এখানে একসেপ্ট করে থাকে। যেমন এখানে ইনভেস্টর ইজ who is willing to accept the risk and profit of a volatile market. These manufacturers and suppliers negotiate contracts. ফরেন এক্সচেঞ্জ রেট আমরা কিভাবে ক্যালকুলেশন করি এখানে সেটা আলোচনা করা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ রেট, ফরেন এক্সচেঞ্জ রেটটা আমরা বিভিন্ন বিভিন্ন দেশের কারেন্সি বা ইকোনমিক জোনের মাধ্যমে যে ফ্ল্যাকচুয়েট করে আপনার কি বৈদেশিক মুদ্রা, সেই বিষয়গুলোই দেখানো হয়। যেমন আপনি যদি ইউরোর সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটা তুলনা করতে পারি, যে 1 ইউরো সমান যদি 1.25 ইউএসডি হয়ে থাকে, তাহলে 1000 ইউএসডি তে এটা কি হতে পারে, বা 100 ইউএসডি তে কি হতে পারে, কি ধরনের লাভ বা ক্ষতি হতে পারে, এসব বিষয়ে আলোচনা করা হয়। এখানে এক্সচেঞ্জ রেটটা এভাবেই ক্যালকুলেশন করা হয়। যেমন 1 ইউরো সমান 2.5 ইউএসডি হলে 1000 ইউএসডি সমান 8000 ইউরো যদি হয়, আবার 1 ইউরো যদি 1.26 যদি হয়, তাহলে 1000 ইউএসডি কি হতে পারে, 1080 ইউএসডি সমান 800 ইউরো হতে পারে। এখানে 800 ইউএসডি প্রফিট হতে পারে। এখানে অনেক সময় ক্ষতিও হতে পারে। এই লাভ এবং ক্ষতির এই ইউএসডি বা ইউরো বা বাংলাদেশের টাকা থেকে ডলারের, বিভিন্ন দেশের সাথে ইয়ানের সাথে রুবেলের, এসব বিষয়গুলো লাভ বা ক্ষতি বা যেই ফ্ল্যাকচুয়েশন গুলো করে, এগুলো আমরা যেভাবে দেখি ওই বিষয়গুলো এখানে দেখানো হয়। এটা এক্সচেঞ্জ রেটটা এইভাবে ক্যালকুলেশন করা হয়, বা এক দেশের সাথে দেশের সাথে মুদ্রা কি ধরনের ওঠানামা করছে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। কি সব কারণে এই এক্সচেঞ্জ রেটটা ফ্ল্যাকচুয়েশন করে, যেমন ইন্টারেস্ট রেটস এর জন্য হতে পারে, ইনফ্লেশন রেটস এর জন্য হতে পারে, গভর্নমেন্ট ঋণের জন্য হতে পারে, পলিটিক্যাল স্টেবিলিটির জন্য হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাক্টিভিটির জন্য হতে পারে, রিসেশনের হতে পারে, স্পেকুলেশন, স্পেশাল কনসিডারেশন জন্য হতে পারে।
কি কি টাইপসের ফরেন এক্সচেঞ্জ রেটস হয়ে থাকে সেসব বিষয় সম্পর্কে আমরা এখন জানি। যেমন ফরওয়ার্ড রেটস সম্পর্কে যদি টিকা আসে আপনি টিকা লিখতে পারবেন, ফরেন এক্সচেঞ্জ রেটস এর টাইপস আসলে সেখানে ওগুলো দিতে পারবেন। যেমন ফরেন রেটস, ফরওয়ার্ড রেটসটা কি? ফরওয়ার্ড রেটসটাও এক ধরনের ফরেন এক্সচেঞ্জ রেট যেখানে পারচেসিং এন্ড সেলিং সম্পর্কে ব্যাংকে অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করে কমার্শিয়াল এবং কর্পোরেট ট্রানজেকশন করা হয়, যে বাংলাদেশে ওই ধরনের কটেড কারেন্সি হয়ে থাকে, কারেন্সির মাধ্যমে এটা করে থাকে। যেমন ফরেন রেটস ক্যান বি মেড অ্যাভেলেবল ফর বোথ জেনুইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যাক্টিভিটিস। মেইনলি ফরওয়ার্ড রেটসটা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যাক্টিভিটিস ক্ষেত্রে যেসব মুদ্রার আদান প্রদান লেনদেন করে ব্যাংকের মাধ্যমে, সেখানে এটা ফরওয়ার্ড রেটস একটা মুদ্রা নীতি অবলম্বন করা হয়। মানিটারি পলিসি, ইন্টারন্যাশনাল মানিটারি পলিসি আলোচনা করা হয়। সেখানে ক্রস কারেন্সি ট্রানজিশন হতে পারে, সেন্ট্রাল ব্যাংকগুলো রেগুলেশন করে থাকে। এগুলো হলো ফরওয়ার্ড রেটস। এখন এনপিসিএসডি আরপিসিএসডি রেটস কি? এনপিএসসিডি রেটস হলো নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, আর আরপিএসএফসিডি হলো রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। তাহলে এনপিএসসি কিভাবে হয়ে থাকে? এনপিএসসিটা এক ধরনের বাংলাদেশি নন রেসিডেন্ট এক ধরনের অ্যাকাউন্ট ওপেন করে থাকে ফরেন কারেন্সি লেনদেন করার জন্য, ডিপোজিট অ্যাকাউন্ট করে থাকে, যেখানে লেনদেনটা পিরিয়ড হতে পারে 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 12 মাস হতে পারে। এই নির্দিষ্ট সময়ের পরে এটা আবার অটো রিনিউ করা যায় অ্যাকাউন্টটি। অ্যাকাউন্টসটা মেনটেন করা হয় সাধারণত ইউএস ডলারে, পাউন্ড স্টার্লিং, ইউরোতে। আবার আরপিএসসিডি অর্থ হলো রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। এখানে বাংলাদেশি রেসিডেন্টরা এক ধরনের একটা অ্যাকাউন্ট খুলে থাকে ফরেন কারেন্সি লেনদেন করার জন্য, যেখানে সে বাংলাদেশ সে বিদেশ থেকে ফেরত আসবে এই বিষয়গুলো করতে, এগুলো করে থাকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। Only resident Bangladeshi can open this account. Interest for accounts for different tenors are also provide the exchange rate sheets. যাই হোক, আমরা এখানে তাহলে কি বুঝলাম? এখানে কেউ যদি কোনো অন্য দেশে যায়, টুরিস্ট ভিসায় যেতে পারে বা রেসিডেন্ট হতে পারে, সেক্ষেত্রে তার ফরেন কারেন্সি লেনদেন করার জন্য, কনভার্ট করার জন্য এক ধরনের অ্যাকাউন্ট করে। সেই অ্যাকাউন্টটি রিনিউ হতে পারে, অটো রিনিউ হতে পারে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট মাস পর পর। এটি হলো এই রেটস, এনপিসিডি রেটস, আরবিসিডি রেটস। এখন লিবো রেটসটা কি? লিবো রেটস অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে টিকা আসতে পারে আপনার এক্সচেঞ্জ রেটের ভিতরে, আপনি টাইপোলজিতে ব্যবহার করতে পারেন। লিবো রেটস হলো লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেটস, যেখানে লন্ডনে লন্ডনে এ ধরনের বিষয়গুলো লন্ডন এক্সচেঞ্জ রেটে এইসব বিষয়গুলো আলোচনা করে। বেসমাস ইন্টারেস্ট রেট, সেখানে লন্ডনের সিকিউরিটিস লেনদেন করে থাকে, সেখানে ফরেন কারেন্সি আদান প্রদান করে থাকে, সেখানে ফরেন কারেন্সি বিভিন্নভাবে আপ ডাউন করতে পারে। দ্যাট মিনস ফর লিবো রেটস লন্ডনে এক ধরনের সিকিউরিটিস লেনদেন করে থাকে, যেখানে শর্ট টার্ম লোন দিয়ে থাকে। শর্ট টার্ম নির্দিষ্ট সময় পরে এই 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 সে এই কি তার কারেন্সির মাধ্যমে সে ব্যাক করতে পারে, শর্ট টার্ম লঞ্চ, এবং সেই ধরনের একটা অ্যাকাউন্ট খুলে থাকে। যেমন এখানে সিকিউর ফিন্যান্সিং পরে মডার্ন লিবর থেকে C4 এক্সচেঞ্জ রেটটা কিন্তু ব্যবহার করা হয় 30 জুন 2000, হুইচ উইল বি রিপ্লেস অন লিবর অন 30 জুন 2023। এটা সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট রিপ্লেস হয়ে যাবে হবে। তাহলে আমরা কি বুঝলাম? লিবর রেট হলো লন্ডন ভিত্তিক এক ধরনের এক্সচেঞ্জ রেট, যেখানে মানুষ বা ইনভেস্টর কারেন্সি লোন নিতে পারে শর্ট টার্মের জন্য। এখন ফরেন কারেন্সি ইনভেস্টমেন্টের বিভিন্ন ধরনের কোটেশন সম্পর্কে আলোচনা করছে। দুই ধরনের কোটেশন হতে পারে, ডিরেক্ট কোটেশন, ইনডিরেক্ট কোটেশন। এখানে আপনার টিকা আকারে কোড আসতে পারে, বড কোশ্চেনের ভিতরে আপনি ডেসক্রিপটিভলি লিখতে পারবেন। তাহলে ডিরেক্ট কোটেশনটা কি হতে পারে? ডিরেক্ট কোটেশন দ্বারা এক ধরনের লোকাল মানি সম্পর্কে এটা কোটেশন দিয়ে থাকে, যেখানে এক্সচেঞ্জ রেট 1 ইউনিট অফ লোকাল কারেন্সি
কারেন্সি 1 ইউনিট অফ লোকাল কারেন্সি হিসেব করা হয় and ফরেন কারেন্সি হিসেব করা হয় what would result from an exchange 1 ইউনিট 1 ইউনিট কারেন্সির মাধ্যমে আর ফরেন কারেন্সির কি পরিবর্তন হতে পারে সেই সম্পর্কে ডিটেইল কোটেশন আলোচনা করা হয় আর ইন্টার কারেন্সি এটা ডিরেক্ট কারেন্সি উল্টো একটা বিষয় এখানে 100 ইউনিট ফরেন কারেন্সির মাধ্যমে অন্য দেশের কারেন্সি কি ধরনের পরিবর্তন হতে পারে এসব বিষয়ে ইন্টারেক্ট কোটেশনে আলোচনা করা হয় আরেকটা বিষয় এখানে বিড অ্যান্ড আস এটা একটা টার্মিনোলজি terminology for exchange rate for exchange এখানে two way price quotation that represent the best possible price at which security can be sold and bought at a specific moment is referred to bid and ask as bid and offer rate that means a bid and ask এটাকেই বলা হয় যখন বায়ার যখন হাই প্রাইস পাবে তখন এটা এটা বায়ার্স ম্যাক্সিমাম প্রাইস দ্যাট মিন্স একজন বিক্রেতা বেশি দাম পালে তার পণ্যটাকে ক্রয় করবে দ্যাট মিন্স বেশি বেশি রেট পেলে তখন বায়ার এটা প্রয়োগ করবে ঠিক একইভাবে ক্রেতা কম দামে কোনো কিছু সে এটা ক্রয় করবে দ্যাট এই কম দামে কোনো পণ্য পেলে ক্রেতা কিনবে বিক্রেতা বেশি দামে কোনো পণ্য পেলে সেটাকে বিক্রি করবে দ্যাট মিন্স লো প্রাইস লো কস্ট এই বিষয়গুলো বিড অ্যান্ড আস্ক বলা হয়ে থাকে বিড অ্যান্ড আস্ক বলা হয়ে থাকে যেমন এখানে when a seller is prepared to sell for the highest price or when buyer is prepared to accept the best offer on the market and trade a transaction offense that means বিড তখনই করা হয় যখন একজন বায়ার হাইয়েস্ট প্রাইসে সেটাকে বাই করতে পারে এবং সেলার লো প্রাইসে এটা সেল করতে পারে এটা হলো bid and ask the difference between the bid and ask price and spread is key indicator of the liquidity of the asset when bid prices are generally lower than the ask price যখন bid প্রাইসটা ask প্রাইসের থেকে কম হয় তখন a demand is great হয় and bid prices can be higher than the ask price and bid প্রাইসটা ask প্রাইসের থেকে হায়ার হতে হবে তখন bid and ask হয়ে থাকবে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট ও যে লিবর রেট বলেছিলাম ওইটার মডার্ন ভার্সন এখানে 6 মান্থ লিবর যেমন লিবর রেটে 1 মান্থ 3 মান্থ 6 মান্থ লিবর রেট সম্পর্কে শর্ট টার্ম লোন নেওয়া হতো সিকিউরড ওভার ফিন্যান্সিং রেটে এই ধরনের একটা লোন নেওয়া হয়েছে এটা একই লিবর এবং ওইফার একই বিষয় জাস্ট এটা মডার্ন সিকিউরিটিজ ইউএসসি ট্রেজারি সিকিউরিটিজ ইউজ করে থাকে আর লন্ডন ভিত্তিক হয়ে থাকে আর ইউএস ভিত্তিক হয়ে থাকে এখন ট্রেডিং ইন ফরেন এক্সচেঞ্জ মার্কেট কি ধরনের ট্রেডিং করে থাকে ট্রেডিং ইন ফরেন এক্সচেঞ্জ দ্যাট মিন্স এখানে 24 আওয়ার্স 7 দিনে প্রতি উইক এটা এভরিডে হয়ে থাকে এখানে ফরেন কারেন্সির লেনদেন হয়ে থাকে কেনা বেচা হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইজ এটা 51 এরিয়াস 51 ইলেকট্রনিক নেটওয়ার্কস এটা ব্যবহার করে থাকে ফরেক্স ট্রেডিং স্টেপস কি ধরনের স্টেপস হতে পারে লার্ন অ্যাবাউট দ্য ফরেক্স সেট আপ এ ব্রোকারেজ অ্যাকাউন্ট ডেভেলপ এ ট্রেডিং স্ট্র্যাটেজি অলওয়েজ বি অন টপ ইউর নাম্বারস কাল্টিভেট ইমোশনাল ইকুইলিব্রিয়াম এগুলো ফরেক্স ট্রেডিং এর স্টেপস যাই হোক অল্প সময়ে আমি যতটুকু এই ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি আপনাদের আশা করি উপকার লাগবে আমি যদি আপনাদেরকে যতটুকু উপকারে লাগবে তাহলে আমার ক্লাসটা ভালো লাগবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম